দেখছেন এটিএন নিউজ সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে সাথে আছি আমরা দুজন, আমি উর্মিয়া হাসান এবং আমি তারিক মাহমুদ। সংবাদ শুরু করার আগে প্রথমে দেখে নেব সংবাদ শিরোনামগুলো। রাজধানীর বিভিন্ন স্থানে গণমিছিল, উত্তরায় সংঘর্ষ। ঢাকায় বিভিন্ন মামলায় ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন। শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহৃত হবে না, আশা ওবায়দুল কাদেরের। অন্য পরিচয়ে জামায়াত কর্মীদের সহিংসতার সম্পর্কে সতর্ক থাকতে হবে, অভিমত বিশ্লেষকদের। রাজস্ব আয়ের হিসেবেও গরমিল, পেছনে দুর্নীতি ও সমন্বয়হীনতা বলছেন বিশ্লেষকরা। Sponsored by Abiba Finance Limited. শুনছিলেন প্রধান শিরোনামগুলি। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর একাধিক জায়গায় গণমিছিল বের হয়েছে। আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে প্রতিবাদী অবস্থান নিয়েছেন সংস্কৃতি কর্মীরাও। বিস্তারিত জাহিদ হোসেনের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকারীদের গণমিছিলকে ঘিরে সকাল থেকেই রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক অবস্থান। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হন আন্দোলনের সমর্থনকারীরা। ২ শতাধিক লোকের অংশগ্রহণে গণমিছিল বের করেন তারা। মিছিলটি শাহবাগ অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শাহবাগ মোড়ে ছাত্রলীগের ব্যানার পোস্টার ছিঁড়ে বিক্ষুব্ধ স্লোগান দিতে দিতে চলে যান তারা। আন্দোলনে একাত্মতা জানিয়ে সড়কে নামেন শিক্ষার্থীরা ও অভিভাবকরাও। রাজধানীর সায়েন্স ল্যাব ও উত্তরায় মিছিল ও প্রতিবাদী অবস্থান করেন তারা। আমাদের ভাইদের ধরে নিয়ে যাচ্ছে, বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে, নিরাপত্তা কোথায় সরকার থেকে? ভালোভাবে লোক ধরে নিয়ে আসা একটা বাণিজ্য শুরু করছে, আর পয়সা না দিলে তাদেরকে ভাঙচুরের মামলা, গাড়ি পোড়ার মামলা দিবে। আমরা এই থেকে নিস্তার চাই। এর আগে সকালে আন্দোলনের হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে বাংলা মোটরে মানববন্ধন করেন কবি ও সাহিত্যিকদের একাংশ। আন্দোলন দমনে সরকার অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে অভিযোগ করেন তারা। যারা নির্বিচারে স্বাধীন নাগরিকদের উপরে, নিরস্ত্র নাগরিকের উপরে যারা গণহত্যা চালাতে পারে, তাদের সাথে আর কোনো আপোষ নয়। ব্লক রেড চলতেছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। কারওয়ান বাজারে মানববন্ধনেও অংশ নেন গণমাধ্যম কর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে 4 সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ছিল তাদের। সাংবাদিকরা যেভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে সেটি চূড়ান্ত মাত্রা অতিক্রম করেছে বলে আমরা বিশ্বাস করি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এই মুহূর্তে উত্তরায় আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ, তিনি জানাচ্ছেন বিস্তারিত। আজাদ, আপনি তো আছেন উত্তরায়, আজকেও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি কি এখনো অশান্ত? এখানে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলা যায় উর্মি। আমি প্রায় 10-15 মিনিটের মতো এই এলাকাটিতে অবস্থান করছি। যতদূর জানতে পেরেছি আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জমজম টাওয়ার বা এর আশপাশে 2-1টি গলিতে বলা যায় যে কিছুটা মানে সংঘর্ষের পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার যে পরিস্থিতিটি রয়েছে সেটি এখনও পর্যন্ত থেমে থেমে হচ্ছে কোনো কোনো গলিতে। আমি এখন যে জায়গাটাতে অবস্থান করছি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনএস টাওয়ার বা সাইড গ্র্যান্ড সেন্টার বলা হয় এই শপিং মলটিকে, এই জায়গাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্য এবং পুলিশ সদস্যরা রয়েছেন। এই শুধু মার্কেটটিই নয়, এর আশপাশের যেসব স্থাপনা রয়েছে এগুলো নিরাপত্তার জন্য, জানমাল হেফাজতের জন্য তারা এই জায়গাটিতে মানে তাদের পাহারার কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসেবে। অপরদিকে আমরা এর আগে আরেকটি পেছনে যে বাস স্টপেজটি ছিল সেই জায়গাটিতে
মিনিট 10 আগে সেখানে আমরা দেখলাম যে এক জনতার দুটি গ্রুপ বিভক্ত হয়ে সেই জায়গাটিতে তারা কিছুটা বিক্ষোভ করছেন, তাদের হাতে লাঠিসোঁটা, এই বিষয়গুলো দেখা গেছে। অপরদিকে বিজিবির প্রায় 4-5টি গাড়ি, সেগুলোতে করে বিজিবি সদস্যরা তারা সশস্ত্র অবস্থায় তাদের যে পেট্রোল টিম রয়েছে তারা এখানে টহল দিচ্ছেন। তো মোদ্দা কথা এখনও বলা যায় যে এই এলাকার পরিস্থিতি এখনো পর্যন্ত মানে থমথমে অবস্থায় রয়েছে। তার পরবর্তীতে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মে যে 9 দফা দাবি দেওয়া রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে সকালের দিকেই এই উত্তরা এলাকাটিতে শিক্ষার্থীরা তারা এই জায়গায় মুভমেন্ট করার জন্য নামে এবং তারই ধারাবাহিকতায় এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। আজাদ, আপনাকে ধন্যবাদ। আপনি নিজেও সাবধানে থাকবেন। দর্শক, আমাদের সাথে উত্তরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা দ্রোহ যাত্রা অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সম্রাট আনোয়ারের সঙ্গে। সম্রাট, দ্রোহ যাত্রাটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়েছে। এই দ্রোহ যাত্রা থেকে কি দাবি উত্থাপিত হয়েছে, কি জানতে পেরেছেন আপনি? ধন্যবাদ তারিক। যে দ্রোহযাত্রাটি ছিল, আপনি জানেন যে গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন যেটি শুরু হয়েছিল, তারপরে আমরা দেখি সেই আন্দোলনের পরপর একটা সহিংসতার দিকে মোড় নেয় এবং সেখানে অনেক হতাহতের ঘটনাও ঘটে। এবং তার পরবর্তীতে আমরা দেখি যে বেশ কয়েকজন শিক্ষার্থীদের এবং আন্দোলনকারী যারা এই সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো তাদের মুক্তিসহ নানা যে ঘটনাগুলো ঘটেছে সব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে এই যে দাবি জানানো হয়েছে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকের এখানে শিক্ষার্থী জনতার দ্রোহযাত্রাটি হয়েছে। এবং যেটি আপনি বললেন যে প্রেস ক্লাব থেকে শুরু হয়েছিল, 3টা নাগাদ এই প্রেস ক্লাবের ঠিক সামনে থেকে তাদের এই পদযাত্রাটি শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে, অর্থাৎ রাজু ভাস্কর্য ওই অংশটিকে ঘুরে তারপরে একদম শহীদ মিনারে এসে শেষ হয় এবং এখানেই মূলত সমাবেশ হয়। এবং সেই সমাবেশটি এখন থেকে ঠিক 20 মিনিট আগে এখানে শেষ হয়। সেই সমাবেশে আমরা দেখেছি বৃষ্টি উপেক্ষা করে, সারাদিনই এখানে বৃষ্টি হয়েছে আপনারা জানেন। সেই বৃষ্টিটি বিকেল দিকে আরও বেড়েছিল এবং সেই বৃষ্টি উপেক্ষা করে এখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং তারা এখানে তাদের যে দাবি দেওয়া সেগুলোর বিষয়ে কথা বলেছেন এবং প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত তারা চেয়েছেন এবং এই সব ঘটনার পেছনে যারা দায়ী এবং যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে যাতে শাস্তির আওতায় আনা হয়। সে যে দলের হোক, যে মতের হোক, যে বিশ্বাসের হোক, তাতে কোনো যায় আসে না তারা বলেছেন। এবং তারা বলেছেন যে সবার যাতে বিচার এখানে নিশ্চিত করা হয় সেই দাবিটি এখানে উত্থাপন করা হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি এখানে যারা সাংস্কৃতিক কর্মীরা ছিলেন তারা এখানে গান গেয়েছেন, বিদ্রোহী গান যে আছে সেগুলো যেমন গেয়েছেন, ঠিক একইভাবে অনেকেই আছেন যারা বিভিন্ন যন্ত্রসঙ্গীত এখানে পরিবেশন করেছেন। তারপরে এখানে আসলে যখন বৃষ্টির মাত্রাটা কিছুটা বেড়ে যায় তখন রোববারের একটা কর্মসূচি দিয়েছে, যে সেটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আবারও শুরু হবে বিকাল 3টা নাগাদ। সেই কর্মসূচি ঘোষণা করার পর এখানে আনুষ্ঠানিকভাবে এই যে আজকে যে শোভাযাত্রা যেটি বিদ্রোহ যাত্রা বলা হচ্ছিল সেই দ্রোহযাত্রাটি মূলত শেষ করা হয়। সম্রাট, আপনাকে ধন্যবাদ। দর্শক, শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা দ্রোহযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার 42 জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। সিএমএম কোর্টে আছেন সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মনিরুজ্জামান, আমরা তো জানি স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সপ্তাহখানেক পরেই শুরু হতে যাচ্ছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের গ্রেপ্তার এবং জামিন সবকিছু মিলিয়ে তাদের অনুভূতি কি জানতে পেরেছেন? ধন্যবাদ উর্মি। চলমান যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে 46 এইচএসসি পরীক্ষার্থীকে কিন্তু 2টি আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। তার মধ্যে 37 জনকে দেওয়া হয়েছে ঢাকার সিএমএম আদালত থেকে এবং বাকি 5 জনকে দেওয়া হয়েছে চিফ জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আদালত থেকে। তো আমরা এখানে আগেই সংবাদ পেয়েছিলাম যে 3:30টা নাগাদ এই এইচএসসি পরীক্ষার্থী যারা কারাগারে আছেন তাদের জামিন বিষয়ে শুনানি শুরু হবে, সে অনুযায়ী আমরা এখানে ছিলাম। তবে আমরা দেখেছি 3:30টার সময় যেই শুনানির একটি ব্যবস্থা রেখেছিল সরকার, সেই নির্ধারিত সময়ে কিন্তু এই
শিক্ষার্থীর পক্ষ থেকে কেউ জামিন আবেদন করেননি, যার ফলে সেই শুনানিটি 3:30টায় শুরু হয়নি। পরবর্তীতে 5:30 নাগাদ সাইদুল ইসলাম নামে এক আইনজীবী তিনি এই 42 শিক্ষার্থীর পক্ষে জামিন আবেদন করেন এবং 37 জনের আবেদন করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। সেখানে বিচারক ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তিনি তার শুনানি শেষে 37 জনকে জামিন দেন। প্রত্যেকের জন্য 1000 টাকা মুচলেকায় এই আইনজীবী সাইদুল ইসলামের জিম্মায় 37 জনকে জামিন দেওয়া হয়। বাকি 5 জনকে একই প্রক্রিয়ায় চিফ জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আদালত থেকেই 5 জনকে জামিন দেওয়া হয়। সেখানেও কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জামিন আবেদন করা হয়নি। পরবর্তীতে এই একই আইনজীবী যিনি সিএমএম কোর্টে আবেদন করেছিলেন তিনি জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছেন। সেখানে কিন্তু ঢাকা শহরের ঢাকা জেলার বিভিন্ন থানায় যে 5 জন শিক্ষার্থী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তাদের পক্ষে সেই আইনজীবী আবেদন করেছিলেন। তো আমরা দেখেছি আজকে এই যদিও এই আলোচিত এই ঘটনা শিক্ষার্থীদের জামিন আবেদনের বিষয়টি, তবে আমরা দেখেছি শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ এই আদালত প্রাঙ্গণে আসেনি, যার ফলে শিক্ষার্থী কোনো স্বজনের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়নি। যেটি জানিয়েছেন আইনজীবী যে 3:30টার যে শুনানির কথা ছিল সেখানে কোনো আইনজীবী শিক্ষার্থীর পক্ষে কোনো আইনজীবী জামিন আবেদন না করার ফলে শিক্ষামন্ত্রী সাইদুল ইসলাম আইনজীবী যিনি তাকে নির্দেশ দেন এই শিক্ষার্থীদের পক্ষে জামিন আবেদন করার এবং সেই নির্দেশক্রমে তিনি আবেদনটি করেন। তিনি জানিয়েছেন যে যেহেতু 11 আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে, তো সরকার এই বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে শিক্ষার্থীদের একটি সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আইনজীবী নিয়োগ করেছিলেন এবং সেই নিয়োগের মাধ্যমে অর্থাৎ তার আবেদনের প্রেক্ষিতেই 42 জনের জামিন হয়েছে। তো এই ছিল আমার কাছে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন বিষয়ে সর্বশেষ পরিস্থিতির খবর। মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিএমএম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটার দাবি পূরণের পরেও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীরা কারোর ঢাল হিসেবে ব্যবহার হবে না এমন আশা করেন তিনি। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। কোটা সংস্কার আন্দোলনের প্রধান দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ফলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে ফিরে যাবে বলে প্রত্যাশা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। তিনি বলেন, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। জামায়াত শিবির নিষিদ্ধে দেশের জনগণ সাধুবাদ জানালেও অসন্তুষ্ট বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুলের বিবৃতিতে স্পষ্ট বিএনপির সাথে জামায়াতের সম্পর্ক কতটা নিবিড়। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসাবে ব্যবহার হোক, এটা জাতি চায়। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দায় শেষ হবে না বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। বলছেন, দলটির নেতাকর্মীরা অন্য পরিচয়ে বা অন্য দলে ভিড়ে যাতে সহিংসতা চালাতে না পারে সেদিকে নজর দিতে হবে। শুধু তাই নয়, নেতাকর্মীদের সহিংস মনোভাব নিরসনেও কাজ করতে হবে বেশ গুছিয়ে। সাজদা সুইটির রিপোর্টে বিস্তারিত। মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল জামায়াতে ইসলামী। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে 1972 সালে নিষিদ্ধ হয় দলটি। আবারও সেই পদক্ষেপ 2024 সালে, তবে মাঝে কেটে গেছে অর্ধশতক। এর মাঝে নিষিদ্ধ দলটিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাজনীতির অধিকার দান করেন জিয়াউর রহমান ও তার প্রতিষ্ঠিত দল বিএনপি। শুধু তাই নয়, জামায়াতের প্রতি যতটুকু কঠোর হওয়া উচিত ছিল আওয়ামী লীগের, তা দেখা যায়নি মানবতা বিরোধী অপরাধের বিচার শুরুর আগ পর্যন্ত, এমন অভিযোগও জোরালো। অথচ জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের। সেই 1991 সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এ দাবিতে ব্যাপক জনসমর্থন থাকার পরও বহাল থাকে জামায়াতের তৎপরতা। এই দাবি জনমনে কতটা জোরালো সেটি আরেকবার দেখা গেল 2013 সালে গণজাগরণ মঞ্চের আন্দোলনে, কিন্তু সেবারও আশা পূরণ হয়নি।
বিচারিক প্রক্রিয়ায় শীর্ষ যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতের প্রথম সারির নেতাদের কঠোর শাস্তি নিশ্চিত করে আওয়ামী লীগ, কিন্তু দল নিষিদ্ধের দাবি পূরণ হয়নি। কোনোদিন ক্ষমা চায়নি, কোনোদিন বলেনি যে আমরা ভুল করেছি। 1971 সালে যুদ্ধাপরাধে জামায়াতের সংশ্লিষ্টতার সুস্পষ্ট বর্ণনা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক রায়ে, সেবারও দাবি পূরণ হয়নি। হারে হারে টের পাই, বুঝতে পারি যে সরকারের মধ্যে সরকার আছে এবং এগুলি অতিক্রম করেই আল্লাহর রহমতে আমরা মানে এই বিচারগুলি করতে প্রসিকিউশন টিম সক্ষম হয়েছে। আইন সমর্থন করছিল না বলে তৎকালীন যে কোর্টগুলো ছিলেন বা এখন যারা আছেন তারা এদেরকে অবৈধ ঘোষণা করতে পারছিলেন না। 2013 সালে যখন হাইকোর্ট ডিভিশন জামায়াত ইসলামীকে দল হিসেবে নিবন্ধন বাতিল করে দিলেন, তখনই যদি সরকার যদি সচেষ্ট হতেন তো আজকের দিনে এই ঘটনা হয়তো ঘটতো না। এবার কোটা সংস্কার আন্দোলনের ভয়াবহতা দেখে জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে নিষিদ্ধ হল জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। দেশবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হলো। শুধু নিষিদ্ধ করে প্রতিরোধ করা যাবে না, মাত্র শুরু, যে সার্বক্ষণিকভাবে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। হোঁচট খাওয়ার পরে তারা যদি উঠে না দাঁড়াতে পারে, সেই কারণে আরও দায়িত্ব আছে। নাম বদলাবে, দল বদলাবে, মানুষ বদলাবে, চেহারা বদলাবে। সুতরাং অন্তরের ভিতর থেকে যদি সেটাকে উৎপাটিত না করা হয়, যদি ফিলোসফিক্যালি তাদেরকে যদি পরিবর্তন না করা যায়, তবে যে নামেই হোক অন্য নামে তারা আত্মপ্রকাশ করবে। ভবিষ্যৎ প্রজন্ম জামাতের কাছ থেকে নিষ্কৃতি পায়, তার একমাত্র উপায় হচ্ছে শিক্ষিত জনশ্রেণী গড়ে তোলা। দেশকে, জাতিকে, দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, দেশের মানুষের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা করা দরকার, সেটা সরকারের করা উচিত। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রিজার্ভ ও রপ্তানির পর এবার রাজস্ব আয়ের হিসেবেও তথ্যের গরমিল। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, এই দুই প্রতিষ্ঠানের হিসাবে পার্থক্য প্রায় 1 লাখ কোটি টাকা। বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি এবং সমন্বয়হীনতায় বারবার তথ্যের এমন অসঙ্গতি। আরাফাত ইসলাম শুভর বিশেষ রিপোর্ট। রিজার্ভ ও রপ্তানির হিসাবে তথ্যের গরমিল, এ নিয়ে ব্যাপক সমালোচনা শেষ হতে না হতেই এনবিআর এর রাজস্ব আয়ের হিসাবেও বড় ধরনের অসঙ্গতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এতে সামষ্টিক অর্থনীতি আরও চাপে পড়বে বলে মনে করছেন অর্থনীতির বিশ্লেষকরা। বিদায়ী 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেটে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 4,10,000 কোটি টাকা। এর বিপরীতে 3,82,562 কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হয়েছে বলে দাবি এনবিআর-এর। সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী বিদায়ী অর্থবছরে রাজস্ব আহরণ হয়েছে সংশোধিত লক্ষ্যের চেয়ে প্রায় 27,438 কোটি টাকা কম। আর অর্থ মন্ত্রণালয়ের অধীন সিজিএর হিসাবে গত অর্থবছরে দেশে রাজস্ব আহরণ হয়েছে প্রায় 2,85,282 কোটি টাকা। সে অনুযায়ী এনবিআর ও সিজিএর রাজস্ব আহরণের তথ্যে পার্থক্য 97,280 কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ ও রপ্তানির পর এবার রাজস্ব নিয়ে এনবিআর ও সিজিএর তথ্যের ব্যবধান সরকারি তথ্য উপাত্তকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। ডিফারেন্সটা ইন্ডিকেট করে 3টা অনিয়ম। একটা হচ্ছে দুর্নীতি হয়েছে এখানে, 2 হচ্ছে সমন্বয়হীনতা, মিলানো হয়নি, মানে 3 পক্ষই সতর্ক হয়নি। তৃতীয়ত ওইটা হচ্ছে যে আমি টাকা পেয়েছি কিন্তু জমা দেইনি, সরকারের কাছে আমি রেখে দিয়েছি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্যে এমন অসঙ্গতি বাংলাদেশের সরকারি পরিসংখ্যান নিয়ে আস্থাহীনতা বাড়িয়ে তুলছে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদত হোসেন সিদ্দিকী। এই ধরনের সমন্বয়হীনতা আসলে বাকি যে পরিসংখ্যানিক উপাত্ত রয়েছে অথবা স্ট্যাটিস্টিক্স রয়েছে সেইগুলাকেও কিন্তু আমাদের, আমি বলবো যে সন্দেহের মধ্যে ফেলে দেয়। গ্লোবালি বিশ্বের ক্ষেত্রে বাংলাদেশের পরিসংখ্যানের প্রতি যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জায়গাটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। যে অর্থের পরিমাণ এনবিআর বলেছে সেটা যদি আপনার হিসাবায়নের খাতায় না আসে তাহলে আসলে ঘাটতির পরিমাণ আরো অনেক বেশি। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। এই পর্যায়ে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি ও মাছের দাম স্থিতিশীল রয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল ও মুরগির দাম। কাঁচামরিচের দাম কমলেও
অপরিবর্তিত রয়েছে আলু পেঁয়াজের দাম। যদিও বৃষ্টির কারণে ছুটির দিনেও ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম ছিল। কারফিউ পরিস্থিতি শিথিল ও যান চলাচল স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। নতুন করে দাম না বাড়ায় স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে 40 টাকা কমে কাঁচামরিচ 200 টাকায় পাওয়া যাচ্ছে। আগের মতোই বাড়তি দামে পেঁয়াজ 120 টাকা ও আলু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। অন্যদিকে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, আর সোনালী মুরগির কেজি 280 থেকে 300 টাকা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ থাকায় পণ্যের দাম আগের চেয়ে কমেছে। পানি একটু কমতেছে, মাছ একটু ধরা পড়তেছে, এই কারণে দাম একটু কমতেছে। ক্রেতারা বাজারে এমনি ভয়ে আতঙ্কে জানি কিনা, আর এমনি সবজি বাজারে এমনি অনেক সস্তা হয়ে গেছে আগের থেকে। অনেক আমদানি, আমাদের ব্যবসা বাণিজ্য নেই, অবস্থা খুব খারাপ। তবে ক্রেতারা বলছেন ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাওয়ায় বাজারের ক্ষেত্রে সমন্বয় করতে হচ্ছে। পণ্যের দাম বাড়ে, আমার কাটতিট হয়, খাবারের উপর আমাদের সে চাপটা করে। মানে বাজারে আসলে মানি ব্যাগ ফাঁকা, একদম কিচ্ছুই থাকে না। এগুলো যে জিনিসটা মনে করছেন আমি 2 কেজি নেব, সেটা আপনাকে 1 কেজির মধ্যে সীমাবদ্ধ রাখতে হচ্ছে। সব ক্ষেত্রেই তাই। ইনকামের জায়গা থেকে আসলে বাজারে এসে মিলানো যায় না সবকিছু। ভরা মৌসুমেও বাজারে কাঙ্ক্ষিত দামে মিলছে না ইলিশ। বাজারে 800 টাকার নিচে ছোট ইলিশও পাওয়া যাচ্ছে না। দাম না বাড়লেও ছোট বড় সব ধরনের মাছ চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের মুদি পণ্যের দাম। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। রাজবাড়ীতে বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে বাসের হেলপার সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের চালক সহ আরও কয়েকজন। নিহতরা হলেন বাসের হেলপার শাকিল ও যাত্রী আব্দুস সালাম। পুলিশ জানায় আমানত শাহ নামের লোকাল বাসটি কুষ্টিয়া থেকে ফরিদপুর যাচ্ছিল। সকাল 8টার দিকে রাজবাড়ীর সদর উপজেলার আহলাদীপুরে টিটিসি ভবনের সামনে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা আহত 5-6 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এ পর্যায়ে জানাবো মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। জামালপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে গরুর স্কিন ডিজিজ লাম্পি ভাইরাস। এরই মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক গরু মারা গেছে। এতে চরম বিপাকে পড়েছেন খামারিরা। জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। গরুর শরীরে প্রথমে জ্বর দেখা দেয়, 2 দিন পর চামড়ায় এক ধরনের গুটি হয়। এর 2-1 দিনের মধ্যেই তা ক্ষতে পরিণত হয়। এদিকে হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন খামারিরা। তবে আতঙ্কিত না হয়ে গরুর বাড়তি পরিচর্যা সহ চিকিৎসকের পরামর্শ নিলেই এই ভাইরাস আক্রমণ সেরে যাবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এখন দেশের বাইরের খবর। কাতারের লুসাইল শহরের একটি কবরস্থানে সমাধিস্থ হলেন ইরানে গুপ্ত হত্যার শিকার হামাস নেতা ইসমাইল হানিয়া। শুক্রবার দোহার সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে জুমার নামাজের পর তার দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হামাসের শীর্ষ নেতারা, হানিয়ার পরিবারের সদস্যরা, ফাতার একজন প্রতিনিধি এবং হাজার হাজার মানুষ। এর আগে বৃহস্পতিবার ইরানে প্রথম দফা জানাজা শেষে দোহায় আনা হয় হামাস প্রধানের মরদেহ। মঙ্গলবার রাতে তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। সিএনএন জানায়, তেহরানে হানিয়ার আবাসস্থলে মাস 2 আগে বোমা পুঁতে রাখা ছিল। রিমোট কন্ট্রোলের মাধ্যমে অজ্ঞাত কোনো স্থান থেকে সেটির বিস্ফোরণ ঘটিয়ে হানিয়াকে হত্যা করা হয়। এদিকে হানিয়ার সম্মানে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছে তুরস্ক ও পাকিস্তান। স্মরণসভা হয়েছে তুরস্ক, লেবানন, ইয়েমেন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। এবারে ইস্পাহানি স্পোর্টস নিউজ।
অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ আর্জেন্টিনার মুখোমুখি হবে স্বাগতিক ফ্রান্স। বর্দোর মাতমুত আটলান্টিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। টানা 3 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ পা রেখেছে ফ্রান্স। তাদের জাল অক্ষত তো বটেই, 3 ম্যাচে ফরাসিরা করেছে 7 গোল। অন্যদিকে মরক্কোর কাছে নাটকীয় হারে অলিম্পিক শুরুর পরের 2 ম্যাচ জিতেছে আলবিসেলেস্তারা। মরক্কোর সমান 2 জয় পেলেও মুখোমুখি লড়াইয়ে হারায় রানার্স আপ হিসেবে তারা কোয়ার্টার ফাইনালে এসেছে। সম্প্রতি কোপা জয়ের পরে টিম বাসে উদযাপনের সময় ফ্রান্সের এমবাপ্পের সম্পর্কে বর্ণবাদী গান বাঁধেন এনজিও ফার্নান্দেজ। অবশ্য পরে এনজিও ও আর্জেন্টাইন সরকার এই ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে। তবুও সেই ঘটনায় ক্ষুব্ধ ফরাসি সমর্থকদের সামনে আজ কঠিন লড়াই অপেক্ষা করছে আর্জেন্টাইনদের জন্য। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর বিভিন্ন স্থানে গণমিছিল, উত্তরায় সংঘর্ষ। ঢাকায় বিভিন্ন মামলায় 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। শিক্ষার্থীরা কারণ ঢাল হিসেবে ব্যবহৃত হবে না, আশা ওবায়দুল কাদেরের। অন্য পরিচয়ে জামায়াত কর্মীদের সহিংসতা সম্পর্কে সতর্ক থাকতে হবে, অভিমত বিশ্লেষকদের। রাজস্ব আয়ের হিসাবেও গরমিল, পেছনে দুর্নীতি ও সমন্বয়হীনতা বলছেন বিশ্লেষকরা। সরবরাহ স্বাভাবিক, তবুও স্বস্তি নেই বাজারে। রাজবাড়ীতে বাস ট্রাক সংঘর্ষে বাসের হেলপার সহ নিহত 3। কাতারের লুসাইল শহরে সমাধিস্থ হলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এবং অলিম্পিক কোয়ার্টার ফাইনালে রাতে আর্জেন্টিনার মুখোমুখি ফ্রান্স। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়াও চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।